যদি মেন গেট বন্ধ করে দেয়, কারো বাবার ক্ষমতা নেই ওই বাড়িতে ঢোকার। প্রতিনিয়ত রাস্তাঘাটের মধ্যে ড্যান্ডিখোর নেশাগ্রস্ত মানুষজনরা পড়ে আছে। এই ফোনটা আমার বিআই ফারদিনের শ্বশুর আমাকে দিয়েছে। রাস্তায় তো রীতিমতো এখন হাতে মোবাইল রেখে চলাফেরা করাও মুশকিল। কেয়ারটেকাররা এটার সাথে জড়িত। চ্যানেলের সাথে আছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং বিশেষ একজন মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশের চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা ওমর সানী স্যার, যার একটি বিশেষ মাধ্যম অর্থাৎ মোবাইল ফোন হারিয়ে গেছে। আমরা একটু জানতে চাই এই ফোনের বিস্তারিত সম্পর্কে, কিভাবে হারালো এবং এই ফোন আদৌ উদ্ধার করতে কতটুকু সক্ষম হবে। খুবই দুঃখজনক একটা ব্যাপার। আসলে বিষয়টা হচ্ছে যে অন্য যে কোনো একটি জায়গা থেকে হারাতো এতটা কষ্ট পেতাম না। আসলে নিয়মতান্ত্রিকভাবে রাতে ঘুমিয়ে গিয়ে আমার ওয়াইফের কাছে ফোন দিয়ে আমার মেয়ের কাছে আর কথা বলে ঘুমিয়ে যাওয়া, আর সকালবেলা আবার নিয়মতান্ত্রিকভাবে ফোনে কথা বলা। তো যখনই আমার ঘুমটা ভেঙেছে আমি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলেছি। দেন মোবাইলে তাকিয়ে দেখি যে একদমই 3 পয়েন্ট চার্জ আছে। আমি বললাম যে না, আমি এই মুহূর্তে মোবাইলটা আমি কোথাও নিব না, কারণ মোবাইলে কথা বলতে গেলেই চার্জটা শেষ হয়ে যাবে। আমি চার্জে দিয়ে রেখেছি। আর এটা হচ্ছে স্যামসাং X20 আলট্রা, সেটা তো আমার একটা ব্লগ পেজও আছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং আমার একদম শোয়ার আমার বিছানার এক পাশে ছিল ওপ্পো একটা মোবাইল। আর আমি আমার গাড়ি নষ্ট হয়েছিল, ওইটার জন্য আমি ব্যাংকের থেকে 22,000 টাকা উঠিয়েছিলাম। তো ওইটা ওইভাবেই রেখে আমি আমাদের যে পিএস এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট ছোটো ভাই আরিফ, ও তো ঘুমে থাকে, তো দরজাটা একদম চাপিয়ে আমি রেখে যাই। কারণ আমি একটা সুন্দর একটা বাড়িতে থাকি আর হলো, এবং ওই বাড়িতে 4টা সিসি ক্যামেরা আছে। যে ছেলে দুইটা, ইয়াং ছেলে দুইটা কেয়ারটেকার কাজ করে, সে ছেলে দুইটা একটা ঘুমন্ত ছিল আর একটা সজাগ ছিল। আমি বললাম যে তুমি একটা কাজ করো, মানে আমি গাড়ি নিয়ে বেরোবো না, আমার গাড়ির সমস্যা আছে, তো আমি পকেট গেটটা খুলে দাও, আমি হাঁটতে বেরোই। তো তথাকথিতভাবে আমি পকেট গেট দিয়ে আমার এক ফ্রেন্ডের সাথে হাঁটতে বেরিয়েছি। যখন 40 থেকে 50 মিনিট পর বাসায় এসে দেখি আরিফ চিলাচিলি করছে, বলে যে বস সর্বনাশ হয়ে গেছে, কে বা কাহারে ঘরে ঢুকে মোবাইল টাকা এগুলি সব নিয়ে গেছে। ওর মোবাইলও নিয়েছে, আমার 2টা মোবাইলও নিয়েছে। তো আমি কোনো রকমই করতে, তখন আমি বললাম কই ছিলা তুমি? হয় আমি ওয়াশরুমে ছিলাম। তা তুমি ওয়াশরুমে থাকবো, তুমি তো দরজা বন্ধ করে, মেন গেট বন্ধ করে। আর আমি যে বাড়িতে থাকি ওই বাড়িতে যদি মেন গেট বন্ধ করে দেয়, কারো বাবার ক্ষমতা নেই ওই বাড়িতে ঢোকার, গ্লাস না ভেঙে। তাহলে এটা সম্পূর্ণই তার এক ধরনের উদাসীনতা, প্লাস ও ইনভলভ আছে কি না এটা আমি বলতে পারছি না। এবং আমি নিয়মতান্ত্রিকভাবে পুলিশকে কল দিলাম। সাথে সাথে বাটারা থানা থেকে পুলিশ আসলো, এসে আমাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করলো। আমি আবার বাটারা থানাতে গেলাম, ওসি মামুন আমাকে ফোন দিয়ে দিল যে আমার ক্লাসমেট আছে 95 বেস, গত পরশুদিন থেকে আজকে পর্যন্ত তার একটা মামলাও নিয়েছে যে আপনার মতো মানুষের এরকম হওয়া উচিত না। সিসি ফুটেজ যখন আমি চাইতে গেলাম ল্যান্ড ওনারের কাছে, বাড়িওয়ালার কাছে, ওনারা এই জিনিসটা দেখাতে ব্যর্থ হলো। তখন আমি বললাম যে আপনি সিসি ক্যামেরা ছাড়া একটা বাড়ি আপনি পরিচালনা করবেন কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউতে, আপনি কেন এটা রাখবেন না? ওনার যে কর্মচারী আছে এবং যে এটা মানে দায়িত্ব নিয়ে কাজ করছেন মেহেদি, তাকেই প্রশ্ন করবো। সে হয়তোবা গাফুলতি ওইটা উত্তর দিতে পারলো না। আমি বললাম যে এটা দায়বদ্ধতা তো আপনাদেরই। কষ্টের জায়গাটা হচ্ছে এটা একটা গিফট। আমার এই ফোনটা আমার বিআই ফারদিনের শ্বশুর আমাকে দিয়েছে, গিফট করেছে। এটা আমার কাছে মহামূল্যবান। এটা হারানোর ব্যথায় যেরকম ব্যথিত আমি, টাকাটা কোনো ফ্যাক্টর না। হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুযোগ দিয়েছেন কাজ করার, টাকা অন করা যাবে সততার সাথে। এটা একটা কষ্ট পাচ্ছি। আর একটা আমার ব্লগ পেজ এবং আমার ভেরিফাইড আইডি, এটার জন্য আমি আজকে সারাদিনই সিআইডি অফিসে আমি ছিলাম। সিআইডি অফিসেও আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করেছে। তো হোপফুলি আমি যখন এই মুহূর্তে তোমার সাথে কথা বলি তখন একটু সন্ধ্যা গড়িয়ে রাত যাবে। পরের দিন মানে আগামীকাল আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আবার গিয়ে হয়তোবা আমি আমার ওমর সানী ব্লগ পেজ এবং আমার আইডি উদ্ধার করতে পারবো আশা করছি। এইটা জানতে গিয়ে আমি জানলাম যে বসুন্ধরার একটা চক্র বিশালভাবে কাজ করছে। ফোন চুরি, তারপরে এটা কেয়ারটেকাররা এটার সাথে জড়িত এবং প্রচুর
থানার থেকে বললো যে বসুন্ধরাতে অহরহ প্রতিদিন 10টা-12টা করে কমপ্লেন, এবং এটার সাথে কোনো হয়তো বা কাজের মানুষরা জড়িত, নয় কেয়ারটেকার জড়িত, যে এই টাইমে স্যার যায় কি ম্যাডাম যায়, যে করে হোক এইটা রোধ করতে হবে। এখন একটা চক্র কাজ করতেছে মোবাইল চুরির সাথে, এই চক্রটাকে কাজ করতে হবে। হ্যাঁ, এটা এতভাবে বেড়ে গেছে, এবং রাস্তায় তো রীতিমতো এখন হাতে মোবাইল রেখে চলাফেরা করাটাও মুশকিল। প্রতিনিয়ত রাস্তাঘাটের মধ্যে ড্যান্ডিখোর মানে নেশাগ্রস্ত মানুষজনরা পড়ে আছে, তাদেরকে কোনো কথা বলা যাচ্ছে না, তাদের নেশার জন্য এই মোবাইলটাকে বেছে নিচ্ছে, তাদেরকে ধরতেও পারছে না। আর এত নেশাগ্রস্ত হয়ে পাগল হয়ে যাচ্ছে ছেলেমেয়েরা, তাদের একমাত্র উপায় হচ্ছে ছিনতাই করা। এটা যদি রোধ না করতে পারি, এটা আমাদের জন্য ভীষণ প্রবলেম। হারানো ম্যাক্সিমাম ফোন কিন্তু আর ফেরানো সম্ভব হয় না, কারণ এই ফোনের যে IMEIটা আছে এটা পরবর্তীতে পরিবর্তন করে। সেই ক্ষেত্রে যেহেতু এই ফোনটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আপনার মতো একজন বিশেষ ব্যক্তির জন্য এই ফোনটা নিঃসন্দেহে অনেকটা প্রয়োজন, এই চক্রটা নির্মূলের ক্ষেত্রে আপনি কোন দিকটাকে বেশি নজরদারি রাখার প্রয়োজন বলে মনে করছেন? পুলিশ প্রশাসন, CID, র্যাব ওনারা পারেন না। একটি দেশ যদি গণতান্ত্রিক দেশ যদি হয়ে থাকে, যদি এইটা পারে, এই চক্রটাকে নির্মূল করা কোনো ব্যাপার না। বাঙালি সাহসিকতার সাথে 71টাকে মোকাবেলা করেছে, 5 তারিখটাও মোকাবেলা করেছে, আমরা কেন পারবো না? কেউ যদি বলে যে এটা করা সম্ভব না, IMEI করা সম্ভব না, হ্যাংনা ত্যাংনা, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব হাতে দিয়েছে। আমি মেকআপ ছাড়া, আমার খুশকো খুশকো দাড়ি, তারপরে উস্কো উস্কো চুল, খুবই পেল, আমার টার্গেটে ছিল আমি চ্যানেল আইতে এসে তোমাকে আমি ভিডিও ফুটেজটা দিব। আমার ইচ্ছাটা, আমি প্রচণ্ড ক্ষুধার্ত, তারপরও আমি দুপুরে কিন্তু খাইও নাই, কিন্তু তারপরে আমি কিন্তু ইচ্ছা করলে আর একটা রেস্টুরেন্টে যেতে পারতাম। হ্যাঁ, কিন্তু আমার চেহারাটা দেখার জন্য কিন্তু আমি আসিনি। আমি সমাজকে চ্যানেলের মাধ্যমে, চ্যানেলের গোষ্ঠীর মাধ্যমে আমি জানাতে চাই যে ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে যে কোনো কিছু অ্যাচিভ করতে কুণ্ঠাবোধ হয় না। আমাদের ইচ্ছা শক্তিটা থাকতে হবে। যে ইচ্ছা শক্তির কারণে আজকে আমি এখানে এসে 2টা কথা বলছি, এই ইচ্ছা শক্তিটা থাকতে হবে।